This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তনিষ্ঠা। শুরু করছি নিউজ টপ 9। আর নিউজ টপ 9 এর শুরুতেই দুটো বড় খবর রয়েছে, দুটো ব্রেকিং নিউজ এই মুহূর্তে। সেই দুটো খবর আপনাদেরকে দেখাবো এবং পিসিআর কে বলবো বিগ বলে প্লে করার জন্য। একদম প্রথম খবরটা যেটা রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে ব্রেকিং নিউজ, একসঙ্গে 3 পদ থেকে ইস্তফা তৃণমূল সাংসদ দেবের, এমনটি খবর আমরা পাচ্ছি। বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা। আর কোন কোন পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন সমস্তটা ডিটেইলসে জানাবো। তবে এই মুহূর্তে সেকেন্ড ব্রেকিং নিউজ, সেদিকেও নজর রাখা যাক। এই মুহূর্তে সেকেন্ড ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি, ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মাধ্যমিকের প্রশ্নপত্র। আপনাদেরকে জানিয়ে রাখি, অভিযোগ পরীক্ষা চলাকালীন ইংরেজির প্রশ্নপত্র বেরিয়ে যায়। এই নিয়ে দুদিন পর পর এই প্রশ্নপত্র ভাইরাল হয়ে গেছে এবং বেরিয়ে গেছে। মালদায় চিহ্নিত 11 জন পরীক্ষার্থী পরীক্ষা বাতিল পর্ষদের এই খবর রয়েছে। তবে একদম শুরুতেই যে খবর আপনাদেরকে দিলাম, একসঙ্গে তিনটি পদ থেকে ইস্তফা তৃণমূল সাংসদ দেবের। বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতি চেয়ারম্যান, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা। জেলা শাসকের কাছে ইস্তফা পত্র পাঠালেন তৃণমূলের অভিনেতা সাংসদ। লোকসভা ভোটের আগে হঠাৎ করেই কেন 3 পদ থেকে ইস্তফা, জল্পনা তুঙ্গে? এই নিয়ে কথা বলবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, লোকসভা ভোটের আগে এই ডিসিশন কেন? এখন অবধি ঠিক কি খবর পাচ্ছ? দেখো, সূত্র মারফত যে খবর আমাদের কাছে আসছে তা হচ্ছে, দীর্ঘদিন ধরেই ঘাটাল লোকসভা এলাকায় বেশ কিছু দুর্নীতির অভিযোগ উঠছে এবং সরাসরিভাবে প্রশাসনের তরফ থেকে সাংসদ দেবকে জানানো হয়েছে যে তার নাম করে তৃণমূলের অন্দর থেকে কয়েকজন এই ধরনের দুর্নীতি করছে এবং যা শোনার পর থেকে দেব অত্যন্ত ক্ষুব্ধ। তিনি স্পষ্টভাবে যে কথা জানিয়েছেন যে কোনোভাবেই যারা দুর্নীতি করছে তাদেরকে তিনি কোনোভাবেই জায়গা দেবেন না এবং সেক্ষেত্রে তার নাম ব্যবহার করা হচ্ছে এটাও তিনি কোনোভাবে বরদাস্ত করবেন না। এবং তিনি প্রশাসনকে স্পষ্ট বার্তা দেন যে এক্ষেত্রে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদের গ্রেপ্তার করতে হবে এবং কোনোভাবেই তারা যদি দলের লোকও হয় সেক্ষেত্রে তিনি সাংসদ হিসেবে কোনোভাবেই তিনি বাধা হিসেবে বা প্রতিবন্ধক হিসেবে থাকবেন না। ফলত যে জায়গায় দুর্নীতির তদন্ত হবে সেই জায়গাতে তিনি যদি সাংসদ হিসেবে পদে থাকেন তাহলে সেক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে এবং সেই কারণেই তিনি এই পদ থেকে পদত্যাগ করেছেন বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। সরাসরিভাবে প্রশাসনকে তিনি যে কথা বলেছেন যে যেখানেই দুর্নীতি হচ্ছে সেখানে যারাই জড়িত থাকুক না কেন দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কোনো পরিস্থিতিতেই তার পদাধিকার বা তিনি সাংসদ বা তিনি দেব এই কারণের জন্য তার দলের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, এই বিষয়টি তিনি বরদাস্ত করবেন না। ফলত সেই বার্তা প্রতিষ্ঠা করার জন্যই তিনি পদত্যাগ করেছেন বলে সূত্র মারফত খবর। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে এবং এই নিয়ে ইতিমধ্যে বিরোধীরা কে কি বলেছেন শোনাবো আপনাদের। দেখুন, এটা হবার কথাই ছিল, উনি দেরিতে হলো বুঝতে পেরেছেন। এতগুলো পদ ধরে রেখেছেন কিন্তু উন্নয়ন করতে পারছেন না, একজন অপদার্থ। ওই কাজের সঙ্গে থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে দুর্নীতি করেছে, সেই দুর্নীতি থেকে নিজেকে আড়াল করার জন্য উনি সরে থাকতে চাইছেন। কারণ তৃণমূল মানে চোর আর চোর মানে তৃণমূল, এটাও আপনারা দেখতে পাবেন। উনি হয়তো ভয়ে আর বিজেপির বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, উনি সরে থাকতে চাইছেন। দেখুন, নির্বাচনের প্রাক মুহূর্তে দেব পদত্যাগ করেছেন 3টি কমিটি থেকে। সেই কমিটিতে উনি কতটা সময় দিচ্ছিলেন এবং কমিটি তার নামে কারা পরিচালিত করছিল সেটা স্থানীয় মানুষ জানেন। তৃণমূলের কমিটির মানেই তো দখলদারি, মানুষের সমস্ত অধিকারকে কেড়ে নেওয়া, নিজেদের ইচ্ছাটা অন্যের ওপর চাপিয়ে দেওয়া। তো সেই জন্য কে পদত্যাগ করলেন কে পদত্যাগ না করলেন এ নিয়ে মানুষের খুব একটা বেশি কিছু যায় আসে না। তো করলেই কি আর না করলেই বা কি, তৃণমূলের বিসর্জন অনিবার্য। কেন উনি ইস্তফা দিলেন এ নিয়ে খুব জল্পনা করার দরকার আছে কিনা আমি জানি না। তবে তৃণমূল কংগ্রেসের যে কোনো ভদ্রলোক যেভাবে রাজ্য চলছে, প্রশাসন চলছে, তৃণমূল চলছে, তাতে তাদের কারণ ভালো লাগার কথা না যদি কেউ ভদ্রলোক হয়, বিরক্তি হবারই কথা। এবং সম্ভবত সংবাদ মাধ্যমে যা দেখেছি উনি সাংসদ হিসেবে দাঁড়াতে চান না, কিন্তু দাঁড়াতে না চাইলেও মমতা ব্যানার্জি বলে দিয়েছেন উনি প্রার্থী। আমি জানি না এখানে উনি রিজাইন করেছেন, মমতা ব্যানার্জি হয়তো বলে দেবেন ওর রেজিগনেশন অ্যাকসেপ্ট করা হবে না, উনি থাকবেন। কখন তৃণমূলে কি হয়, কে কোন পোস্টে আছেন, আজকে আছেন কালকে নেই, সবই একজনের ইচ্ছার উপর নির্ভর করে। এদিকে বাংলার পর ইংরেজি, ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মাধ্যমিকের প্রশ্নপত্র। অভিযোগ পরীক্ষা চলাকালীন ইংরেজির প্রশ্নপত্র বেরিয়ে যায়।
কিউআর কোডে রং লাগিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ। প্রযুক্তি কাজে লাগিয়ে মালদার 11 জন পরীক্ষার্থীকে চিহ্নিত করে পর্ষদ, তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। মাধ্যমিকের প্রশ্নপত্র ভাইরালের ঘটনায় TV9 বাংলার হাতে এক্সক্লুসিভ তথ্য। প্রশ্ন ভাইরালে সোশ্যাল মিডিয়া গ্রুপের ব্যবহার। পরীক্ষা শুরুর 15 মিনিটের মধ্যেই হল থেকে বেরিয়ে যাচ্ছে প্রশ্ন। ব্যবহার করা হচ্ছে সোশ্যাল মিডিয়া গ্রুপ। সোশ্যাল মিডিয়া গ্রুপের শতাধিক সদস্য। প্রশ্ন পাঠিয়ে দিতেই কোচিং সেন্টার থেকে চলে আসছে উত্তর। প্রশ্ন ভাইরালের চক্রান্ত দেখছে মধ্যশিক্ষা পর্ষদ। অ্যাকচুয়ালি এটা করা হচ্ছে আমাদের দৃষ্টি ঘোরানোর জন্য, যাতে বোর্ড বা সরকার তারা ব্যস্ত থাকে যে কোথা থেকে হলো, তারা পারলো না। আমরা এবারে দেখিয়ে বুঝে জানিয়ে দিচ্ছি আপনাদের যে আমরা স্টেপস নিচ্ছি, তৎসত্ত্বেও হচ্ছে। তার মানে এটা যে শুধুমাত্র ছাত্রছাত্রীরা করছেন বা তাদের কয়েকজন করছে, কোনো দুষ্টু ছেলে মেয়ে করছে, এরকম নয় ঘটনাটা। এখানে একটা উদ্দেশ্য প্রণোদিত চক্রান্ত আছে, এটা আমার ধারণা হয়েছে আমার হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে। এটা শুধুমাত্র ম্যালাইন করার জন্যে, দৃষ্টি ঘোরানোর জন্যে এই ঘটনাটা করা হচ্ছে। পরীক্ষা বানচাল করে সরকারের বদনাম করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ শিক্ষামন্ত্রীর। একটা অংশ বারবার চেষ্টা করছে যাতে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সঙ্গে সাবোতাজ করে পশ্চিমবঙ্গ সরকারের বদনাম করা যায়। সেই চেষ্টা চলছে, সেই চেষ্টা আমি প্রতিহত করব। আমরা যেভাবে আমরা এবার ওই প্রযুক্তির আশ্রয় নিয়েছি, আপনারা কিছু করতে পারবেন না। আমি এক অংশকে বলছি, সরকারকে বদনাম করার চেষ্টা করে লাভ নেই, আপনারা দয়া করে পরীক্ষা দিন। পরপর দুদিন প্রশ্নপত্র ভাইরাল, কেন রোখা যাচ্ছে না প্রশ্নপত্র ভাইরাল করার প্রবণতা? উঠছে প্রশ্ন। শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব বিরোধীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ কংগ্রেসের, তীব্র কটাক্ষ বিজেপির। মানে এখন তো মাধ্যমিকের নাম পরিবর্তন হয়ে গেছে, আপনারা ঠিক জানেন না, এখন মাধ্যলিক। এখন বর্তমান শিক্ষামন্ত্রী তিনি দেখছেন, আমি আমার পার্টিকে বলবো যে ওনাকে একটু গোলাপ ফুল পাঠাতে। এই যে কনসিস্টেন্টলি উনি প্রতি বছর মাধ্যমিকের প্রশ্ন লিক করতে পারছেন বা ওনার আমলে লিক হচ্ছে, তার জন্য ওনার অবশ্যই পুরস্কার প্রাপ্ত। চক্রান্ত তো যদি কেউ করে থাকে তার ধরার দায়িত্ব কি বিজেপির নাকি? আমরা ধরবো গিয়ে? তো ওনাকে পর্ষদ সভাপতি করা হয়েছে কিসের জন্য? এদিকে রাজ্যের এজি কিশোর দত্তের বাড়িতে 2016 কর্মশিক্ষা ও শারীর শিক্ষা চাকরি প্রার্থীরা। নিয়োগ জটে আটকে 1280 জনের নিয়োগ প্রক্রিয়া। 5ই ফেব্রুয়ারি এই বিষয়ে রাজ্যকে হলফনামা জমার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তার আগে নিজেদের অবস্থান জানাতে সোজা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের বাড়িতে হাজির চাকরি প্রার্থীরা। এর আগে বিচারপতি বিশ্বজিৎ বসুর বাড়িতে যাওয়ার চেষ্টা করলে চাকরি প্রার্থীদের বাধা দেয় পুলিশ। বেলেঘাটা থানায় ডেপুটেশন কর্মশিক্ষা শারীর শিক্ষা চাকরি প্রার্থীদের, সেখান থেকে সরাসরি রাজ্যের এজি কিশোর দত্তের বাড়িতে যান তারা। বললেন যে উনি বাড়িতে নেই, এলে হয়তো উনি দেখা করবে, তাই আমরা বললাম যে আমরা ওয়েট করছি স্যারের জন্য, কারণ অনেক দূর দূর থেকে এসেছি, বাঁকুড়া, পুরুলিয়া। বলছে ঠিক আছে, তোমরা যদি ওয়েট করতে পারো তাহলে করো। যেহেতু আমাদের মামলাটা ইতিমধ্যেই 15 মাস অতিক্রান্ত হয়ে গেছে, আর তো অপেক্ষা করা যায় না। তো যেহেতু সুযোগটা পাওয়া গেছে যে বিশ্বজিৎ বসু স্যার বিচারক মহাশয় উনি বলেছেন যে 5 তারিখে যদি সরকারের তরফ থেকে এজি সাহেব যদি একটা এফিডেভিট জমা করে এই মর্মে যে আমরা শারীর শিক্ষা কর্মশিক্ষা ক্যান্ডিডেটগুলোকে রেকমেন্ডেশন করেছি, আমরা এদেরকে নিয়োগ করতে চাই, এই মর্মে শুধু এফিডেভিটটা জমা দিলে পরেই কিন্তু আমাদের জন্য উনি কনসিডার করবেন বা আমাদের নিয়োগটা হয়ে যাবে। তো 7 তারিখটা আমরা কোনোভাবেই অতিক্রান্ত করতে চাইছি না। ওই জন্য আমরা চেষ্টা করছি, স্যারকে রিকোয়েস্ট করবো, স্যার আপনারা আবেদন করলাম যে এই এফিডেভিটটা যেন জমা দেবেন 7 তারিখ, যেন আর পরের ডেট না হয়। আন্দোলন প্রতিবাদ চলছে লম্বা সময় ধরে, কিন্তু সমাধান হচ্ছিল না। রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে শ্রমিকদের সেই সমাধানটাই দিলেন মুখ্যমন্ত্রী, আর তার সঙ্গে সঙ্গেই উঠল রাজনীতির ঝড়। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আমরা বিজেপির প্রতি, আমরা মনে রাখবেন আমরা ভিক্ষে চাই না। রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে এত বড় ঘোষণা আসতে পারে সেটা আঁচ করা যায়নি। 100 দিনের কাজ সহ আরও একাধিক বকেয়া নিয়ে
রাজ্যের শাসক দলের পক্ষ থেকে কম মিটিং মিছিল হয়নি। রাজপথে প্রতিবাদের ঝড় উঠেছে, কিন্তু কোনো কিছুতেই কেন্দ্রের ঘর থেকে টাকা আনা সম্ভব হচ্ছিল না। উল্টে ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে রাজ্যের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। রাজনীতির এই টানাপোড়েনে যাদের টাকার প্রয়োজন তারা দিশাহীন। কি হয় এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে রেড রোডের ধর্ণা মঞ্চ। শেষ বেলায় সুখবর, 21 লক্ষ মজদুরকে আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। 100 দিনের কাজে রাজ্যের বকেয়া 6,911 কোটি টাকা। মোট প্রাপক সংখ্যা 21,75,487। 25 মাসের টাকা বকেয়া। এছাড়াও একাধিক প্রকল্পের টাকা বাকি আছে। এর মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা, তাও আবার লোকসভা ভোটের ঠিক আগে। আমরা তো টাকা ঢোকানোর বিরোধী নই, চোরেদের জেলে যাওয়ার পক্ষে। আমরা যারা 100 দিনের কাজ না করে, পুকুর না কেটে যারা লুট করলেন হাজার হাজার কোটি টাকা, আমরা তাদের জেলে দেখতে চাই। লোকসভা নির্বাচনে হার তো নিশ্চিত, যদি বালির বাঁধ দিয়ে রক্ষা করা যায় সেই একটা শেষ চেষ্টা মমতা ব্যানার্জির। সরকার কোটি কোটি টাকা খরচ করে পিসি ভাইপোদের রিলিফ পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে দৌড়েছে, কিন্তু বকেয়া টাকা পেতে চাই। আজ পর্যন্ত আমরা অনেকবার বলা সত্ত্বেও কোর্টে কিন্তু সরকার হাজির হয়নি। ফলে যে দাবি সরকার করছিল সেটা যে খুব সঠিক তা না, এটা স্পষ্ট হয়ে গেল। আর দিলেন যখন, ঠিক ভোটের মুখে এখন দিলেন, এটা ভোটের জন্য। শ্রমিকদের বকেয়া টাকা দেওয়ার পাশাপাশি লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, অল আউট খেলা হবে। আমি অল আউট খেলায় খেলবো, অল আউট জিতবো, অল আউট খেলবো। খেলাও হবে, খেলতেও হবে, জিততেও হবে। মমতা বন্দ্যোপাধ্যায় অল আউট খেলবেন না কি খেলবেন, খেলুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ওনার সব নেতারা আউট যে হবে সেটাকেও সবাই বুঝতে পারছে, সেটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। লোকসভা ভোটের হাওয়াতেই হোক বা রাজনীতির তাপ উত্তাপে, যে যোগ্য শ্রমিকরা তাদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত ছিলেন তাদের কপালে নতুন বছরে শিকে ছিল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে পঞ্চায়েতে সাফল্য এসেছে, তাই লোকসভার আগেও বঞ্চনার অস্ত্রে শান দিচ্ছে তৃণমূল। মমতা নিজে পথে নেমে পড়েছেন, তখন বিজেপি কি আর ঘরে বসে থাকতে পারে? কাজের খতিয়ান নিয়ে তারাও নামছে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, পাল্টা বিজেপিও সে পথে হেঁটেছিল যে রাজ্য সরকারের জন্য কিভাবে কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এ রাজ্যের বাসিন্দারা। কিন্তু এবার বিজেপি পথটা বদলালো, কৌশল বদলে তারা স্থির করেছেন কারা কারা সুবিধা পেয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রাপকদের সামনে নিয়ে এসে তাদের সঙ্গে জনসংযোগ করে ইতিবাচক পথেই তারা হাঁটতে চায়। 1.5 কোটি গ্রাহক এমন রয়েছেন যারা মোদিজির 5টি যোজনার সুফল পেয়েছেন, তাদেরকে আমরা গোল্ডেন লাভার্থী বলছি, অর্থাৎ গোল্ডেন উপভোক্তা, সুবর্ণ উপভোক্তা বলছি। আমরা এই 1.5 কোটি পরিবারের কাছে পৌঁছাবো এবং 1.5 কোটি পরিবারের কাছে পৌঁছে বলবো যে মোদিজি আপনাদের এই 5 সুবিধা দিয়েছে এবং তার জন্য আপনারা দুহাত ভরে মোদিজির কাছে আশীর্বাদ করুন। এবং লাভার্থীদের কাছ থেকে যে পরিমাণে আমরা ফিডব্যাক পাচ্ছি, যে পরিমাণে আমরা আশীর্বাদ পেতে চলেছি, তাতে অভূতপূর্ব লোকসভার ফলাফল হতে চলেছে এবং তা মমতা বন্দ্যোপাধ্যায় আজ করছেন। মমতার পাল্টা নেতিবাচক রাজনীতিকে এবার ইতিবাচক পথে নিয়ে যেতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, সে পথেই হাঁটবে এ রাজ্যের বিজেপি নেতারাও। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, TV9 বাংলা। এদিকে CAA নিয়ে বলতে গিয়ে মুখ ফসকে কিছুটা ভুল বলেছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। 7 দিনের মধ্যে কার্যকর নয়, 7 দিনের মধ্যে রুল ফ্রেম হবে বলতে চেয়েছিলেন শান্তনু ঠাকুর। আজ নতুন করে এই ব্যাখ্যা দেন তিনি। আমি তো বলেই দিয়েছি যে আমার একটা জিনিসে বলায় ভুল হয়েছিল, প্রসেসিংটা চলছে, ঠিক আছে, প্রসেসিংটা চলছে, উইদিন 7 ডেজ প্রসেসিংটা খতম হয়ে যাবে। আমার ওটা আমার মুখ ফসকে বেরিয়েছে, কিন্তু উইদিন ফিউ ডেজ, কিছুদিনের মধ্যে আপনারা দেখবেন সিএ হচ্ছে। আমি এখনো বলছি গ্যারান্টি দিয়ে সিএ হচ্ছে, এবং এটা আমার গ্যারান্টি নয়, এটা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারান্টি।